ছেলেটাকে হসপিটালে নিয়ে যেতে একটু সাহায্য করুন প্লিজ, না হলে অতিরিক্ত রক্তক্ষরণ হলে সমস্যা হবে। কেউ সাহায্য করছে না, আপনারা একটু সাহায্য করলে ছেলেটা বেঁচে যাবে। জ্যামে আটকে থাকা গাড়ির অর্ধখোলা কাচে নক করে এতক্ষণ কথাগুলো বলছিল এক তরুণী। ড্রাইভিং সিটে বসা ছেলেটা বিরক্তিকর চাহনিতে বলে, না না, সম্ভব না। আপনি রিক্সা বা সিএনজি ডেকে হাসপাতালে নিয়ে যান, এই গাড়িতে কোনোভাবেই নেওয়া সম্ভব না। কেউ সাহায্য করছে না, তাই তো বাধ্য হয়েই আপনাদের গাড়িতে সাহায্য চাচ্ছি। কিছুক্ষণ আগে ছেলেটাকে কারা যেন মেরে রেখে চলে গেছে, এটা দেখে কেউ ভয়ে এগোচ্ছে না। এভাবে রাস্তায় ছেলেটা পড়ে থাকলে যে কোনো অঘটন ঘটতে পারে। ছেলেটাকে শুধু হসপিটালে পৌঁছে দিতে সাহায্য করুন, বাকিটা যা সাহায্য আমি চেষ্টা করব। মেয়েটা অনুরোধের সুরে কথাগুলো বলে। হাসান, ছেলেটাকে গাড়িতে তোলার ব্যবস্থা কর, আমি সামনে এসে বসতেছি। ড্রাইভিং সিটে বসা হাসান কিছু বলতে নিলে গাড়ির পিছনের সিট থেকে গম্ভীর গলায় একজন পুরুষ কথাটা বলে, কিন্তু আমাদের তো এখন মিটিংয়ে যেতে হবে, দেরি হলে আপনি মিটিংটি অ্যাটেন্ড করতে পারবেন না। হাসান ঘাড় ঘুরিয়ে পিছনে থাকা পুরুষটাকে বলে, আমার মিটিং কারো জানের থেকে বেশি গুরুত্বপূর্ণ না। গলার জোর বাড়িয়ে পুরুষটা বলে। হাসান আর কোনো কথা না বলে গাড়ি থেকে নেমে মেয়েটার সাথে গিয়ে দেখে এক ছেলে অজ্ঞান অবস্থায় রাস্তায় পড়ে আছে, তার শরীর রক্তাক্ত। দুজন ছেলেকে ডাক দিয়ে ছেলেটাকে তুলে নিয়ে গাড়ির পিছনের সিটে বসায়। হাসান ইশারায় মেয়েটাকে গাড়িতে উঠতে বলে। মেয়েটা পিছনের সিটে বসে ছেলেটার মাথা একদিকে কাত করে দেয়, যাতে ছেলেটা গাড়ি চলাকালীন ঘাড়ে কোনো রকম ব্যথা না পায়। মেয়েটা সামনে তাকিয়ে দেখে হাসান নামক ছেলেটা গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দিচ্ছে। এতক্ষণে জ্যাম ছেড়ে দিয়েছে, আর তার পাশের সিটে সাদা রঙের পাঞ্জাবি পরা এক পুরুষ বসা। মেয়েটার বুঝতে অসুবিধা হয় না এই পুরুষটা পিছনে বসা ছিল এতক্ষণ, আর তাদের সাহায্য করতে সে সামনে গিয়ে বসেছে। পিছন সাইড থেকে পুরুষটার চেহারা দেখতে পেল না, তবে বুঝলো নিশ্চয়ই কোনো ভিআইপি হবে। হাসান লুকিং গ্লাস দিয়ে পিছনে বসা মেয়েটা এবং রক্তাক্ত ছেলেটাকে দেখছে আর বিরক্ত হচ্ছে, অথচ তার পাশে বসা পুরুষটার কোনো ভাবান্তর নেই। সেই ফোনে কারোর সাথে মেসেজে চ্যাটিং করছে। মিটিংয়ে পৌঁছাতে দেরি হলে ঝাড়ি যে সে খাবে এটাও হাসানের অজানা না, তাই তো সে ভেতরে ভেতরে চিন্তায় অস্থির। মিনিট 20 পর একটা বেসরকারি হাসপাতালের সামনে এসে গাড়িটা থামে। বেসরকারি হাসপাতাল দেখে মেয়েটা উসখুস করছে, সে চাচ্ছিল একটা সরকারি হাসপাতালে যেতে। ভাইয়া, সরকারিতে নিলেই হতো, এখানে আনার কোনো প্রয়োজন ছিল না। মেয়েটা হাসানকে বলে। এখানেই ভালো চিকিৎসা হবে, সরকারিতে নিয়ে লাভ নেই। হাসান মেয়েটার মনের কথা না বুঝলেও পাশে বসা পুরুষটা বুঝে নেয়। সে ফোন বের করে হাসানকে একটা মেসেজ পাঠায়। ফোনে মেসেজের শব্দ পেয়ে হাসান পকেট থেকে ফোন বের করে মেসেজটা পড়ে পুরুষটার দিকে তাকায়। তার অসুবিধা হয় না এই মুহূর্তে কি করতে হবে সেটা বুঝতে। হাসান গাড়ি থেকে নেমে হাসপাতালের ভেতরে যায় নার্সদের ডাকতে। আপনি নিশ্চয়ই এখানে নতুন, এখানের বাসিন্দাদের এত সাহস নেই অপরিচিত কোনো রক্তাক্ত মানুষকে তুলে হাসপাতালে আনবে। আপনার সাহসের প্রশংসা করলাম, তবে আপনার এ কাজের বাহবা দিচ্ছি না। এখানে যেহেতু নতুন এসেছেন, তাই পরের বার থেকে চোখের সামনে কাউকে মার্ডার হতে দেখলেও চোখ বন্ধ করে হেঁটে যাবেন, না হলে আপনার ক্ষতি হবে। আজকে আমি সাহায্য করলাম, পরের বার হয়তো আমিও সাহায্য করব না। গাড়ির সামনের সিটে বসা পুরুষটির গম্ভীর কণ্ঠে বলা কথাগুলোতে মেয়েটা খানিকটা চমকে যায়। হুট করে ভয়ে মেয়েটা ঢোক গিলে। আসলেই সে এখানে নতুন এসেছে, তেমনভাবে এখানে কিছুই চেনে না। এতদিন সব ঠিক থাকলেও আজকে হঠাৎ এমন ঘটনা দেখবে বুঝতে পারেনি। হাসান সাথে করে ওয়ার্ড বয় আর নার্স নিয়ে আসে। গাড়ির ডোর খুলে তারা ছেলেটাকে তুলে স্ট্রেচারে করে হাসপাতালের ইমার্জেন্সিতে নিয়ে যায়। মেয়েটা গাড়ি থেকে বের হয়ে হাসানের সামনে এসে দাঁড়ায়। আপনাদের ধন্যবাদ। ধন্যবাদ আমাকে না, ভাইকে দেন। মেয়েটা ঘাড় ঘুরিয়ে সাদা রঙের গাড়িটার দিকে তাকায়, তবে গাড়ির গ্লাসগুলো বন্ধ থাকায় ভেতরের মানুষটাকে দেখতে পায় না। হাসানের দিকে তাকিয়ে সৌজন্যমূলক হাসি দিয়ে হাসপাতালের ভেতরে চলে যায়। হাসান দ্রুত কদম ফেলে এসে গাড়িতে বসে। সব ব্যবস্থা করে দিয়েছিস না? জি ভাই, বলে এসেছি। কথার জবাব দিয়ে হাসান গাড়ি স্টার্ট দেয়। হাসপাতালের ইমার্জেন্সির সামনে এসে মেয়েটা উকি দিচ্ছিল। তার হাতে ছেলেটার রক্ত লেগে আছে। তখন গাড়িটি ছেলেটার হাত ধরে রেখেছিল, তখনই রক্ত লেগেছে, যা শুকিয়ে গেছে। নার্স এসে মেয়েটাকে প্রশ্ন করে, আপনি রোগীকে নিয়ে এসেছেন? আপনি রোগীর কে হন? আমি ওনাকে চিনি না, রাস্তায় দেখলাম এই অবস্থায়, তাই নিয়ে এলাম। এই কাগজটা ফিল আপ করে রিসিপশনে জমা দেন। নার্স একটা কাগজ দিয়ে বলে। মেয়েটা কাগজটা নিয়ে রিসিপশনে যায়। এক্সকিউজ মি, আসলে আমি ছেলেটাকে চিনি না, তাই ওর কোনো তথ্য জানি না। ছেলেটার পরিবার না আসলে ওর কোনো তথ্যই দিতে পারবো না।
রোগীর অভিভাবক যেহেতু এখনও আসেনি, আপাতত রোগীর অভিভাবক আপনি, তাই আপনার নামটা এখানে লিখে আপনার নাম্বারটা লিখে দেন। রিসিপশনের মেয়েটা বলে। আমার নাম সাইয়ারা তোফা, লিখে নিন। আর নাম্বার বলছি। তোফার কথা মতো রিসিপশনের মেয়েটা ওর নাম এবং নাম্বার লিখে রাখছে। আচ্ছা, বিলের বিষয়টা যদি জানাতেন। কথাটা তোহফা ইতস্তত করে বলে। বিল পে করে দেওয়া হয়েছে, সমস্যা নেই, আপনি রোগীর কাছে যেতে পারেন। কে দিল বিল? আর এইটুকু সময়ে ছেলেটার তো কোনো আত্মীয় আসেনি। হাসান ভাই পে করে দিয়েছে। তোহফা এবার বুঝতে পারে রিসিপশনের মেয়েটা কার কথা বলছে। মনে মনে তোহফা খুশি হয়, কারণ এই মুহূর্তে বিলটা সে কিছুতেই দিতে পারতো না। ইমার্জেন্সি রুমের দিকে সে হাঁটা দেয় ছেলেটাকে দেখতে। হাসান গাড়ি থামায় এক 5 তারকা হোটেলে নিচে। গাড়ি থামতেই হাসানের পাশে বসা পুরুষটি গাড়ি থেকে নেমে হাঁটা দেয়। হাসানও পিছন পিছন যায়। লিফটে উঠে 3 নম্বর বোতাম চাপে। 4র্থ তলায় এসে লিফট থামলে দুজনেই লিফট থেকে বেরিয়ে দ্রুত হাঁটতে থাকে। 403 নম্বর রুমের সামনে এসে দরজায় নক করে। নক করার সাথে সাথে রুমের দরজা খুলে দেয় এক গার্ড। দুজনকে চেক করে দরজা থেকে গার্ড সরে দাঁড়ালে দুজনে রুমে প্রবেশ করে। তুমি কেন? সে কোথায়? ব্রুকুচকে সোফায় বসা মধ্যবয়সী লোকটা প্রশ্ন করে। কেন, তার কাছে কি মেয়ে বিয়ে দিবেন নাকি যে তাকেই লাগবে? পুরুষটি পাল্টা প্রশ্ন করে। মধ্যবয়সী লোকটা বোধহয় এমন কথায় বিরক্ত হয়, তাই সে আর কিছু বলে না। রুমের সোফায় 3 জন লোক বসা, আর তাদের পিছনে গার্ডস দাঁড়িয়ে আছে। আরে এ দেখি নাকিব মুশফিক শেখ এসেছে আমার সাথে দেখা করতে। তবে আমি তো তোমার ভাইয়াকে আসতে বলেছিলাম, তুমি কেন আসলে? এটা আমার বোধগম্য হচ্ছে না। তোমার ভাইয়া কি ভয় পেয়ে ছোট ভাইকে পাঠালো নাকি? কথাটা বলে অট্টহাসিতে ফেটে পড়ে সোফার মাঝে বসা লোকটা। অট্টহাসি শুনে নাকিবের মেজাজ খারাপ হলেও সে মুখভঙ্গি স্বাভাবিক রাখে। মৃদু হেসে নাকিব লোকটার সামনের সোফায় পায়ের উপর পা তুলে বসে। চোখের কালো সানগ্লাসটা খুলে টি টেবিলের উপর রাখে। মিস্টার আমজাদ হোসেন, আপনাকে হ্যান্ডেল করতে আমার ডান হাত মানে হাসানই যথেষ্ট। তারপরও আমি এলাম আপনাকে প্রথম এবং শেষবারের মতো কিছু কথা বলতে। নাকিব ঘাড়কাত করে আমজাদ হোসেনকে কথাগুলো বলে। আমজাদ হোসেনের মুখে এতক্ষণ বিদ্রুপের হাসি থাকলেও এখন সে সিরিয়াস ভঙ্গিতে বসে নাকিবের দিকে অগ্নি দৃষ্টিতে তাকায়। তুমি আমাকে হুমকি দিতে এসেছো? তোমার ভাইকে আমি আগেই বিস্তারিত সব বলেছি, তারপর তোমরা আমার সাথে লাগতে এসেছো। এর ফল ভালো হবে না, বলে দিচ্ছি। আমজাদ হোসেনের চোয়াল শক্ত করে বলে নাকিব। আমি তো ভদ্রলোকের ভাষায় ভদ্রভাবেই বলছি। এখন আপনি যদি মনে করেন এটা হুমকি, তাহলে তাই হবে। বেশ, শুনি তাহলে কি বলতে চাও তুমি? নাকিব হাসানের দিকে তাকালে হাসান ফোনে কিছু একটা বের করে দেয়। সেটা নাকিব আমজাদ হোসেনের সামনে ধরলে সে ভয়ে ঘামতে শুরু করে। তাহলে শুরু করি আলোচনা। নাকিব ভ্রু কুচকে আমজাদ হোসেনকে জিজ্ঞেস করে। আমজাদ হোসেন মাথা উপর নিচ করে সম্মতি দেন। নাকিব সময় নষ্ট না করে আমজাদ হোসেনের সাথে আলোচনা শুরু করে। আলোচনা শেষ হতেই হোটেল থেকে বেরিয়ে হাসান আর নাকিব অন্য গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়। হাসপাতাল থেকে বেরিয়ে তোহফা রাস্তা দিয়ে হাঁটছে আর হাত ঘড়ির দিকে তাকাচ্ছে। ছেলেটার জ্ঞান আসতেই তার বাবা মাকে খবর দেয়। তারা আসার পর সে তাদের কাছে ছেলেকে বুঝিয়ে দিয়ে বের হয়ে গেছে। দ্রুত হেঁটে সে টিউশনে এগিয়ে যাচ্ছে। আধা ঘন্টা হাঁটার পর হাঁপাতে হাঁপাতে সিঁড়ি বেয়ে স্টুডেন্টের বাসায় উঠে। 3টে টিউশন পড়ানো শেষ করে তোহফা ঘড়িতে দেখে রাত 10টা বেজে গেছে। আজকে ছেলেটাকে হাসপাতালে নেওয়ার চক্করে তার এত দেরি হয়েছে। না হলে সন্ধ্যা নামতেই তার পড়ানো শেষ হয়ে যায়, এত দেরি হয় না। স্টুডেন্টের বাসা থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে তোহফা রিক্সা খুঁজছে, কিন্তু ভাড়া অতিরিক্ত চাওয়াতে বাধ্য হয়ে তাকে হাঁটতে হচ্ছে। গায়ের ওড়না তুলে মাথায় দিয়ে ভালো করে ওড়নাটা শরীরে জড়িয়ে নেয়। রাত হয়ে যাওয়াতে গলি পেরিয়ে প্রধান সড়ক দিয়ে হাঁটতে থাকে সে। এই আপু, আপনি সেই আপুটা না? এই যে হলুদ জামা, আপনাকে বলছি। পেট্রোল পাম্পের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিল সে, তখনই ডাক শুনে পিছন ফিরে তাকায়। হাসান গাড়ির সামনে দাঁড়িয়ে তোহফাকে এতক্ষণ ডাকছিল। তোহফা আশেপাশে তাকিয়ে বুঝে তাকিয়ে ডাকছে। তোহফার বোকা চেহারা দেখে হাসান এসে এগিয়ে আসে। এত রাতে একা একা কোথায় যাচ্ছেন? জানেন না এই এলাকা সন্ধ্যার পর নিরাপদ না? এমনকি ছেলেদেরকেও নিষেধ করা হয় রাতে একা বের হতে, কারণ এখানে যে কোনো মুহূর্তে গ্যাঞ্জাম লেগে যায়। হাসান কথাগুলো বলে। আসলে টিউশনে দেরি হয়ে গেল একটু, তাই আর কি হেঁটে যাচ্ছিলাম। তোহফা ইতস্তত করে জবাব দেয়। রিক্সা নিয়ে যেতেন, এভাবে হেঁটে যাওয়া একদম নিরাপদ না। আসলে অনেকটা দূরে তো, তাই রিক্সাতে ভাড়া বেশি যাচ্ছে। একটু হেঁটে সামনে গেলেই রিক্সাতে উঠবো।
তোহফার কথা শুনে হাসান কি বুঝলো কে জানে, তবে তোহফা লজ্জা পেল এভাবে কথায় কথায় কথাটা বলে দেওয়ার কারণে। আমি গাড়িতে পেট্রোল নিচ্ছিলাম, তখনই আপনাকে দেখলাম। চলুন, আপনাকে পৌঁছে দিচ্ছি। যদি আপনার সমস্যা না হয়, আমাকে নিজের ভাই মনে করতে পারেন। আমারও আপনার মতোই ছোট বোন আছে। না ভাই, আপনি বলেছেন এতেই আমি খুশি, সমস্যা নেই, আমি যেতে পারবো। ভাই ডেকেছো, এবার তো আমিই পৌঁছে দেব তোমাকে আপু। আমার ছোট হবা, তাই তুমিই বললাম। না ভাই, সমস্যা নেই। হাসানের কথা শুনে দ্বিধা নিয়েই তোহফা হাসানের পিছন পিছন যায়। গাড়ির সামনে দরজা খুলে দিলে তোহফা উঠে বসে। পেট্রোল নেওয়া শেষ হতেই হাসান গাড়িতে উঠে তোহফা খেয়াল করে সেই পুরুষটা গাড়িতে রয়েছে। সে ভেবেছিল শুধু হাসানই গাড়িতে, তাই দ্বিধা নিয়েই উঠেছিল। এখন তো দ্বিধার সাথে ভয়ও হানা দিয়েছে। আপুর নামটা জানলাম না তো। আমার নাম হাসান, তোমার? তোহফা। কি তোফা মানে? প্রশ্নটা করে হাসান গাড়ি স্টার্ট দেয়। আমার নাম সাইয়ারা তোফা। বাহ, অনেক আনকমন নাম তোমার। কে রেখেছে এমন নাম? সবাই মিলে রেখেছে। এখানে নতুন এসেছো? হ্যাঁ, 2 মাস আগে এসেছি। বাসার ঠিকানাটা বলো, না হলে কিভাবে পৌঁছে দিব? হাসানের কথায় তোহফা বাসার ঠিকানা বলে। গাড়ি দিয়ে পৌঁছাতে বেশিক্ষণ সময় লাগে না। একটা 3 তলা মেয়েদের মেসের নিচে গাড়িটা থামতেই তোহফা স্বস্তির নিঃশ্বাস ফেলে। আপনাকে আবারও ধন্যবাদ ভাই। আসি, ভালো থাকবেন। সমস্যা নেই আপু, তবে পরের বার থেকে খেয়াল রাখবা যেন এত রাত না হয়। সব সময় তো আর আমার মতো কোনো ভাই এসে বাঁচাবে না। হেসে কথাগুলো বলে হাসান। তোহফা গাড়ি থেকে নেমে মেসের বিল্ডিংয়ে প্রবেশ করে। তোহফা যেতেই হাসান গাড়ি ঘোরায়। নাকিব পুরোটা সময় নীরবতা পালন করে পুরোটা ঘটনা পর্যবেক্ষণ করেছে। তোহফাকে যখন হাসান ডাক দিয়েছিল তখন সে তোহফাকে না চিনলেও জামার রং দেখে আন্দাজ করেছিল মেয়েটাকে। তোহফা রুমে ঢুকতে নিলে মেসের ম্যানেজার আয়েশা তাকে আটকায়। গেটে দারোয়ান তাকে বাধা না দিলেও আয়েশা যে বাধা দিবে তা তোহফার জানা ছিল। রাত বাজে কয়টা? তোমার আসার কথা ছিল 8টার মধ্যে। তুমি টিউশন করো তাই তোমাকে সুযোগ দিয়েছি। এখন তুমি যদি এমন দেরি করো তাহলে বাকিরাও তো সুযোগ নিবে। আসলে আন্টি, আমি রাস্তা হারিয়ে ফেলেছিলাম, তাই হেঁটে আসতে দেরি হয়েছে। কথা দিচ্ছি আর এমন হবে না। ঠিক আছে, আজকে মাফ করলাম। যাও, হাত মুখ ধুয়ে খেয়ে ঘুমাও। আয়েশার কথা শুনে তোহফা খুশিতে আয়েশাকে জড়িয়ে ধরে। আয়েশা তোহফার কাজে ভরকে গেলে তোহফা তাকে ছেড়ে নিজের রুমে দৌড় দেয়। রুমে এসে তোহফা দরজা লাগিয়ে দেয়। তার রুমমেট বাসায় বেড়াতে গেছে, তাই তোহফা শান্তিতে কয়দিন থাকছে। ছোট্ট একটা রুমে তোহফা আর আরেকটা মেয়ে থাকে। জামা পাল্টে দরজা খুলে বাথরুমে গিয়ে হাত মুখ ধুয়ে রুমে এসে খেতে বসে। আয়েশা তার জন্য আলাদা করে খাবার প্লেটে তুলে রেখেছিল, সেটাই খাবে সে। আলু ভর্তা, ডাল আর ভাত থেকে পেটের খিদেটা বেড়ে যায়। খাওয়া শেষ করে তোহফা ঘুমাতে চকিতে পাতা বিছানায় শোয়। কলিং বেল দিলে বাসার দরজা খুলে খুশি বেগম। নাকিব ক্লান্ত ভঙ্গিতে বাসায় ঢুকে ডানে বামে না তাকিয়ে সিঁড়ির দিকে যায়। ফ্রেশ হয়ে আমার রুমে আসিস, কথা আছে। বড় ভাইয়ের গলা পেয়ে নাকিব সোফার দিকে তাকায়। সোফায় বসে আরাম করে চা খাচ্ছে তারই বড় ভাই। কথার কোনো জবাব না দিয়ে নাকিব সিঁড়ি বেয়ে উপরে নিজের ঘরে যায়। একটু পরে হাসান গাড়ির চাবি ঘুরাতে ঘুরাতে প্রবেশ করে বাড়িতে। সোফায় বসা নাকিবের বড় ভাই হাসানের চোখ এড়ায় না। সে সোজা সিঁড়ি দিয়ে চলে যায় নাকিবের রুমের দিকে। হাসান রুমে প্রবেশ করে দেখে নাকিব তার মায়ের কোলে মাথা রেখে চোখ বন্ধ করে শুয়ে আছে। খালামণি, ছেলেকে আদর দিয়ে পেট ভরাচ্ছ, কিন্তু আমার তো পেট ভরতে খাবার লাগবে। খাবার টাবার দিবা নাকি না খেয়েই শেখ বাড়ি থেকে চলে যাব? হাসানের কথা শুনে পারভিন শেখ হেসে দেয়। আসলি তো মাত্র, এর মধ্যে তাড়া দিতে শুরু করলি। নাকিবের মাথা ব্যথা করছে, তাই ওর মাথা টিপে দিচ্ছিলাম। এই বাড়িতে তো একটা বউ নেই যে আমার অনুপস্থিতিতে সব সামলাবে, সব দিক আমাকেই দেখতে হয়। বিলাপ করে পারভিন শেখ বলে। নাকিব চোখ বন্ধ করে শুয়েছিল। মায়ের কথা শুনে চোখ জোড়া খুলে তাকায়। তোমার বড় ছেলের জন্য না পাত্রী দেখছো? এখনো পছন্দ হয়নি কাউকে? নাকি তোমার ছেলের নাম শুনে মানুষ নিজের মেয়ে দিতে ভয় পাচ্ছে? নাকিবের কথা শুনে হাসান জোরে জোরে হাসতে থাকে। তোর যত ফালতু কথা, যা গিয়ে জামা পাল্টে আয়, আমি টেবিলে খাবার দিতে বলছি, জলদি আয়। কথাটা বলে পারভিন শেখ উঠে রুম থেকে বের হয়। কালকে সকালে কাজ নেই, একেবারে বিকালে পার্টির অফিসে যাব, তাই আমাকে কল দিয়ে একদম বিরক্ত করবি না। বিরক্ত করলে তোর চাকরি নট করে দিব। আমার তো মনে হয় অনেক মজা লাগে আপনার ঝাড়ি খেতে। আপনার বাপ ভাই আপনাকে তুলতে না বললে আমি কেন তুলব? আমার সাথে পারতেছেন, একবার আপনার বিয়েটা হোক,
ভাবি আপনাকে দিনরাত বিরক্ত করবে আর ঘুমাতে দিবে না, তখন দেখব কি করেন। হাসানের কথা শুনে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় নাকিব। হাসান দাঁত কেলিয়ে দৌড়ে রুম থেকে বেরিয়ে যায়। সিঁড়ি বেয়ে নেমে এসে খাবারের টেবিলে বসে। খুশি বেগম টেবিলে খাবার সাজাচ্ছিল তখন। হাসান এসে বসলে তার দুই পাশে এসে বসে দুইজন। হাসান বিরক্তিকর চাহনিতে দুজনের দিকে তাকায়। তোর মতো পেতনিকে যতদিন না বাড়ি থেকে বের করব ততদিন আমার ঘুম হারাম। তোকে এক পাগল ধরে বিয়ে দিয়ে দেবো, না হলে আমার নাম নামির শেখ না। হাসানের ডান পাশে বসা ছেলেটা বলে, নাকিব ভাইয়া নামক, তারপর তোর নামে বিচার দিব। তুই মেয়েদের বিরক্ত করিস এইটাও বলবো। নিশাদ, উল্টোপাল্টা কিছু বললে ভালো হবে না, বলে দিচ্ছি। একদম বানিয়ে আমার নামে কথা বলবি না। নাকিব ভাইয়ার সামনে পড়লে আমার বিয়ে নিয়ে বলিস, দেখবো তোর কত সাহস। হাসানের বামে বসা নিশাত নামিরকে ভেঙচি দিয়ে বলে, এই দুজনে চুপ, খেতে বসছি এখন। যদি তোমাদের ঝগড়া চলে তাহলে দুইটারে বস্তায় ভরে গুম করে দেব। হাসানের ধমক শুনে দুই ভাই বোন চুপ হয়ে যায়। মিনিট 10 পর নাকিব এসে চেয়ার টেনে বসে। কি ব্যাপার, আজকে পরিবেশ এত ঠান্ডা কেন? নিশাত আর নামির কি ভদ্র হয়ে গেল? কোনো ঝগড়ার শব্দ পাচ্ছি না যে। নাকিব অবাক হওয়ার ভান করে জিজ্ঞেস করে, এমন ধমক দিয়েছে পুরো পরিবেশ ঠান্ডা। খুশি বেগম বলে। পারভিন শেখ এসে নাকিবের পাশে দাঁড়িয়ে প্লেটে খাবার বেড়ে দেয়। ওদের দুটার ঝগড়া আজীবন চলবে, এটা নতুন কিছু না। তুই বাবা খেয়ে রুমে গিয়ে বিশ্রাম কর। তোর বাবা আসলে তো খালি কাজের আলাপ শুরু করবে, তখন বিশ্রাম করার সুযোগ পাবি না। পারভিন শেখ নাকিবকে বলে। নাকিব খেতে শুরু করে। খাওয়া শেষ করে নাকিব যায় তার বড় ভাইয়ের রুমে, আর হাসান নিজের বাসার উদ্দেশ্যে রওনা দেয়। সকালবেলা ঘুম থেকে উঠে তোহফা দেখে তার দেরি হয়ে গেছে। তাড়াহুড়ো করে গোসলে ঢুকে। গোসল সেরে বেরিয়ে 3 পিস পরে রেডি হয়ে যায়। কিছু না খেয়েই মেস থেকে বেরিয়ে যায়। মিনিট 10 হাঁটার পর সে তার গন্তব্যে পৌঁছে যায়। স্কুলের গেটে ঢুকে বুঝতে পারে ইতিমধ্যে সকলে সবকিছু ব্যবস্থা করার তোড়জোড় শুরু করে দিয়েছে। তোহফা কাদের ব্যাগটা নিয়ে টিচার্স রুমে রেখে বাকি শিক্ষক শিক্ষিকাদের সাথে কাজে হাত লাগায়। আরে মিস তোহফা, তোমাকেই খুঁজছিলাম, এত দেরি করে আসলে যে? স্কুলের প্রধান শিক্ষক জামাল উদ্দিনের ডাকে তোহফা পিছন ফিরে তাকায়। আসলে স্যার, ঘুম থেকে উঠতে আমার দেরি হয়েছে, তাই আর কি দেরি হলো। প্রধান অতিথি কখন আসবে, যার জন্য এত আয়োজন? জামাল উদ্দিনের কথায় তোহফা মাথা নাড়িয়ে সাই জানায়। কিছুক্ষণ পর 2টা গাড়ি স্কুলের দিকে আসতে দেখা যায়। কারোরই বুঝতে অসুবিধা হয় না গাড়িতে প্রধান অতিথি আসছে। স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রীরা গিয়ে গেটের সামনে দাঁড়ায় অতিথিকে স্বাগতম জানাতে। তোহফা ফুলের তোড়া হাতে জামাল উদ্দিনের পাশে দাঁড়ায়। গাড়ি দুটো এসে থামে স্কুলের গেটের সামনে। একজন সিকিউরিটি গার্ড প্রথমে বেরিয়ে গাড়ির দরজা খুলে দেয়। গাড়ি থেকে বের হন এক স্বাস্থ্যবান পুরুষ, যার পরনে সাদা রঙের পাঞ্জাবি, তার উপর কালো কোটি। জামাল উদ্দিন মুখে চৌড়া হাসি রেখে তার দিকে এগিয়ে যায়। আসসালামু আলাইকুম স্যার, আমাদের ছোট স্কুলটাতে আপনি এসেছেন, এতে আমরা ধন্য। তোহফা, কই ফুলের তোড়াটা স্যারকে দাও। জামাল উদ্দিনের কথায় তোহফা এগিয়ে এসে ফুলের তোড়াটা সামনে ধরে। লোকটা হাসি মুখে তোহফার কাছ থেকে ফুলের তোড়াটা নেয়, এরপর নিজের ম্যানেজারের হাতে দেয়। আমাদের স্কুলে মুস্তাক আফসার শেখ এসেছেন, এই যেন আমার কাছে স্বপ্ন। স্যার, আমি চিরকাল কৃতজ্ঞ থাকবো আপনার কাছে। আমি মাটির মানুষ, সবসময় মাটিতে পা ফেলে চলতে পছন্দ করি। আপনাদের স্কুলে যদি কোনো উন্নয়ন করতে পারি তাহলে আমার খুব ভালো লাগবে। স্যার, ওনাকে ভেতরে নিয়ে যান, এখানে কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? তোহফা জামাল উদ্দিনকে বলে। হ্যাঁ, তাই তো, স্যার আসেন। জামাল উদ্দিন মুস্তাককে বলে। মুস্তাক তাকিয়ে তোহফাকে দেখে, মুখে তার এখনো হাসি লেগে আছে। মুস্তাককে প্রধান শিক্ষক তার কক্ষে এনে বসায়। আমি বসতে আসিনি, আমার হাতে সময় খুব অল্প। এর মধ্যে আপনার স্কুলটা ঘুরে দেখান, আর কি কি লাগবে, কেমন খরচ হবে তার আনুমানিক হিসাব আমাকে দেন। এরপর আমি জানাবো আপনার স্কুলের উন্নয়ন কতটা সাহায্য করতে পারবো। ঠিক আছে স্যার, আমি এখনই আমাদের শিক্ষকদের ডাক দিচ্ছি। তোহফা আর একজন স্যারের দায়িত্ব ছিল স্কুলটা মুস্তাক আফসার শেখকে ঘুরিয়ে দেখানোর। স্কুলের বিল্ডিং অনেক পুরাতন হয়ে গেছে, সাথে চেয়ার টেবিলের অবস্থাও শোচনীয়। আধা সরকারি স্কুল হওয়াতে তেমন সাহায্য পায় না স্কুলটা। সেই জন্য এলাকার এমপি মুস্তাক আফসার শেখকে আমন্ত্রণ জানিয়ে আনা হয়েছে স্কুলের অবস্থা দেখে সাহায্য করার জন্য। তোহফা মুস্তাককে পুরো স্কুলটা ঘুরিয়ে দেখানো শেষ করে আবারও প্রধান শিক্ষকের কক্ষের সামনে এসে দাঁড়ায়। আপনার নামটা? মুস্তাক তোহফাকে প্রশ্ন করে। সাইয়ারা তোহফা। বাহ,
খুব সুন্দর নাম। আপনার সাথে দেখা হয়ে ভালো লাগলো মিস তোহফা। মুশতাকের হাসির বিনিময়ে তোহফা সৌজন্যমূলক হেসে সেখান থেকে চলে যায়। কক্ষে প্রবেশ করে চেয়ার টেনে মুশতাক জামাল উদ্দিনের সামনে বসে। স্কুল কেমন দেখলেন স্যার? মুশতাক পুরো কক্ষের চোখ বুলিয়ে দেখলেন তার লোক ছাড়া এখানে অন্য কেউ নেই। মেয়েটাকে আপনার স্কুলের শিক্ষিকা? আমাকে মেয়েটার সম্পর্কে বিস্তারিত সব বলুন। মুশতাকের এমন কথায় জামাল উদ্দিন ভড়কে যায়। স্যার আপনি কার কথা বলছেন? জামাল উদ্দিনের বোকা প্রশ্নে মুশতাকের মেজাজ চটে যায়। এইমাত্র আমাকে স্কুলটা ঘুরিয়ে দেখালো, তার কথা বলছি। দাঁতে দাঁত চেপে মুশতাক বলে, জি স্যার, বুঝতে পেরেছি আপনি তোফার কথা জিজ্ঞেস করছেন। মেয়েটার নাম সাইরা তোফা, 2 মাস হলো এখানে এসেছে। আমাদের স্কুলে চাকরি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে শিক্ষিকা হিসেবে যুক্ত হয়েছে। মেয়েটার পরিবার পরিজন কেউ নেই। যতটুকু জানি এতিমখানায় মানুষ হয়েছে। মেধাবী শিক্ষার্থী হওয়াতে স্কলারশিপ পেয়ে গ্র্যাজুয়েশন শেষ করেছে, এখন এখানে শিফট হয়েছে। জামাল উদ্দিনের কথা মুশতাক মনোযোগ দিয়ে শোনে। মুশতাকের চেহারা দেখে বোঝার উপায় নেই সে কি ভাবছে। আপনার স্কুলের উন্নয়নের যত টাকা লাগে আমি দেব, বিনিময়ে আপনাকে আমার জন্য একটা ছোট্ট কাজ করতে হবে। মুশতাকের কথা শুনে জামাল উদ্দিনের চোখ জলজল করে ওঠে। তোহফা স্কুলের মাঠে বাচ্চাদের নিয়ে ক্রিকেট খেলছিল। ব্যাট হাতে তোহফা উইকেটে দাঁড়িয়ে ব্যাটিং করছে, আর তারই ক্লাস 6-এ পড়ুয়া ছাত্র বোলিং করছে। আজকে এমপি এসেছে, সেই জন্য ক্লাস হবে না। সকলে এসেছে শুধু এমপিকে স্বাগত জানাতে। আরেকটা সাদা রঙের গাড়ি এসে থামে স্কুলের গেটে। ড্রাইভিং সিট থেকে হাসান বের হয়। পিছনের সিটে বসে নাকিব ঝিমাচ্ছিল। হাসান ডাকে, তার ঝিমুনি ভাঙে। আড়মোড়া ভেঙে গাড়ি থেকে সেও বের হয়। ঘুমে রক্তিম চোখজোড়া ঢাকতে কালো সানগ্লাসটা চোখে পড়ে নেয়। আমাকে বোঝা এখানে আমার কি কাজ? এমপি সাহেব স্কুল পরিদর্শন করতে এসেছেন, সেটা তার বিষয়। এখানে কেন আমার ঘুম নষ্ট করে ডেকে আনলো? নাকিব বিরক্ত হয়ে হাসানকে কথাগুলো বলে। সেটা তো আমি জানি না, আপনার বড় ভাই কি চায় সেটা একমাত্র সে জানে, আর কেউ বলতে পারবে না। হুট করে ক্রিকেট বল এসে নাকিবের গায়ে লাগে। নাকিব বিরক্ত হয়ে হাসানের দিকে তাকালে বলটা তুলে হাসান হাতে নেয়। দুঃখিত, ইচ্ছাকৃতভাবে বলটা মারিনি। মেয়ের কণ্ঠ পেয়ে হাসান এবং নাকিব দুজনেই পাশ ফিরে তাকায়। নাকিব সেখানে এক মুহূর্ত না দাঁড়িয়ে স্কুলের বিল্ডিংয়ে চলে যায়। নাকিবের যাওয়ার পানে তোহফা তাকিয়ে বুঝার চেষ্টা করে লোকটাকে। গতদিন সে নাকিবের চেহারা দেখেনি, তাই চিনতে পারছে না। আরে তুমি সেই মেয়ে না, গতদিন দেখা হয়েছিল? কি জানি নাম, যা ভুলে গেছি। হাসান মনে করার চেষ্টা করে বলে, আমি তোফা। গতকালকে 2 বার আপনি আমাকে সাহায্য করেছিলেন। হ্যাঁ, এবার মনে পড়েছে। তো তোফা, তুমি এখানে কি করছো? আমি এখানে শিক্ষিকা। আপনারা এখানে? মুশতাক ভাই ডেকেছে তাই এসেছি। আমার সাথে যাকে দেখলাম সে মুশতাক ভাইয়ের ছোট ভাই। আমি গেলাম, পরে কথা হবে। আর এই নাও, তোমাদের বল খেলা কন্টিনিউ করো। তোহফার হাতে বল দিয়ে হাসান চলে যায়। বলটা হাতে নিয়ে ঘোরাতে ঘোরাতে মাঠের দিকে চলে যায় তোহফা। মুশতাক জামাল উদ্দিনকে কিছু বলছিল, তখনই নাকিব প্রধান শিক্ষকের অফিসে প্রবেশ করে। একটা চেয়ার টেনে পা তুলে মুশতাকের সামনে বসে। নাকিবের এহেন কাণ্ডে মুশতাক রেগে গেলেও চুপ করে মেজাজ নিয়ন্ত্রণ করে। হাসান হাঁপাতে হাঁপাতে এসে নাকিবের পিছনে দাঁড়ায়। এমপি সাহেব বলেন কেন এখানে ডেকেছেন? আমার কাজ আছে, বের হতে হবে, সময় কম। এটা বাসা না, বলে যাস না নাকিব। প্রবেশ করার আগে অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করিস না? মুশতাক চোখ মুখ শক্ত করে নাকিবকে বলে, এখন কি জ্ঞান দিতে আমাকে ডেকেছেন? কিছু বলার থাকলে বলেন, না হলে চলে যাচ্ছি। তোরে দেখেছি দরকারি কাজে। আমি এখন একটা অনুষ্ঠানে বক্তৃতা দিতে যাব, তুইও সাথে যাবি। তোরও নিয়ে যেতে বলেছে। আমার মোটো ইচ্ছে ছিল না তোরে নেওয়ার, কিন্তু দলের বড় নেতাদের কথা ফেলতে পারি না। মুশতাক কথাগুলো বলে নাকিবের দিকে তাকায়। সামান্য এই কারণে আমার ঘুম না ভাঙালেও হতো। অনুষ্ঠানে আপনি যান, আমার অন্য কাজ আছে। কথাটা বলে নাকিব বসা থেকে উঠে দাঁড়ায়। বাবা বলছে তুই না গেলে তুলে নিয়ে যেতে, এখন কি করবি কর। অনুষ্ঠান শেষে আমার আবার একটা মিটিং আছে। আর মিস্টার জামাল, আপনাকে যেটা বলেছি ওই কথাই রইল, আসি আজকে। চেয়ার থেকে উঠে মুশতাক হাঁটা দেয়। স্যার একটু মিষ্টি মুখ করে যান। মিষ্টি তো খাবো, যদি আপনি আমার কথা মতো কাজটা করতে পারেন। কাজটা না হলে আপনার কথা তো রাখবো না, উল্টো হিতে বিপরীত হবে, এটাও জেনে রাখেন। কথাগুলো বলে মুশতাক অফিস থেকে বেরিয়ে যায়। ভাই কি করবেন এখন? জানিস না? কথাটা বলে নাকিব হাসানের দিকে তাকায়। আরে বলতে হবে না, চলেন চলেন।
মুশতাক রুম থেকে বেরিয়ে আশেপাশে তাকালে তার নজরে যায় ব্যাট হাতে নিয়ে স্ট্যাম্পের সামনে দাঁড়িয়ে থাকা তোহফার দিকে। তার বুঝতে সমস্যা হয় না তোহফা বাচ্চাদের সাথে ক্রিকেট খেলছিল। মুশতাককে দেখে সবাই চুপ করে খেলা বন্ধ করে দাঁড়িয়ে আছে। তোহফা ব্যাটটা ধরে সোজা হয়ে দাঁড়িয়ে আছে। মুশতাক হঠাৎ হাঁটার রাস্তা বদল করে মাঠে দাঁড়িয়ে থাকা তোহফার দিকে এগিয়ে আসে। খেলা বন্ধ করলেন কেন? আপনারা নিজেদের খেলা কন্টিনিউ করতে সমস্যা নেই। কখনো কোনো দরকার হলে আমাকে নির্দ্বিধায় কল দিয়েন। আশা করি আমাদের আবার দেখা হবে। তোহফাকে কথাগুলো বলে মুশতাক আফসার শেখ হাঁটা দেয়। তোহফা মুশতাকের কথার আগা মাথা না বুঝলেও সে কিঞ্চিত অবাক হয় এমন ব্যবহারে। দূর থেকে হাসান এসব দেখে ভ্রু কুঁচকে তাকায়। নাকিবের এসব বিষয়ে বিন্দু মাত্র মাথা ব্যথা নেই। সে ফোন বের করে ক্যান্ডি ক্রাশ খেলছে আর হাঁটছে। আপনার ভাইয়ের মতিগতি ঠিক লাগছে না আমার কাছে। হাসান নাকিবকে বলে, তুই নিজের চিন্তা কর, অন্যের চিন্তা বাদ দিয়ে চল, দেরি হচ্ছে, আজকে অনেক কাজ আছে। হাসান কোনো কথা না বলে গাড়ির দিকে দ্রুত হেঁটে যায়। নাকিবও এসে গাড়িতে উঠে একে একে গাড়িগুলো স্টার্ট দিলে চলতে শুরু করে। তোহফা হাতের ব্যাগটা বাচ্চাদের কাছে দিয়ে প্রধান শিক্ষকের অফিসের দিকে যায়, যেখানে বাকি শিক্ষকরাও গিয়েছে। স্যার, আপনি আমাদের ডেকেছেন? তোহফা প্রধান শিক্ষকের অফিসে প্রবেশ করে প্রশ্ন করে জামালউদ্দিনকে। আরে তোফা, আসো আসো, সবাইকে মিষ্টি খাওয়ানো হবে। খুশি সংবাদ হলো মুস্তাক স্যার সব খরচ নিজে বহন করবে। আমাদের স্কুলের উন্নয়নে যত টাকা লাগবে সে দেবে। জামালউদ্দিন হেসে কথাগুলো বলে। যাক, শেষমেশ তাহলে স্কুলটার উন্নয়ন হবে। আপনারা সবাই টিচার্স রুমে যান। মিষ্টি আর আপনাদের জন্য সামান্য খাবারের ব্যবস্থা করেছি, সেটা খেয়ে সবাই যাবেন। জামালউদ্দিন সকলের উদ্দেশ্যে বলে। জামালউদ্দিনের কথাই সকলে হাঁটা দেয়, সাথে তোহফাও যেতে নেয়। আরে তোফা, তোমার সাথে আমার কথা আছে, তুমি থাকো। তোহফা কিছু না বলে দাঁড়ায়। একে একে সকল শিক্ষকরা অফিস ত্যাগ করে চলে গেলে পুরো অফিস খালি হয়ে যায়। দেখো তোফা, এমপি সাহেব অনেক বড় মনের একজন মানুষ। একটু অনুরোধ করাতে সে আমাদের স্কুলের উন্নয়নের বাকির টাকা দিতে রাজি হয়ে গেল। এমন মানুষ আজকাল পাওয়া দোষ করে। এমপি সাহেবের তো অনেক টাকা, শুনলাম সামনে নির্বাচন, আশা করি আবারও সে এমপি হবে। জামালউদ্দিন রসিয়ে রসিয়ে কথাগুলো বলে। জি স্যার, বুঝতে পেরেছি। আপনি এইগুলো বলার জন্য আমাকে থাকতে বলেছেন। আরে না, বলছিলাম কি, তুমি একটা মেয়ে, তোমার অভিভাবক কেউই নেই। এই মুহূর্তে আমিই বলা যায় তোমার অভিভাবক। এমপি সাহেব তো বিয়ের জন্য মেয়ে দেখছেন। উনি বলল তোমাকে ওনার পছন্দ হয়েছে। মানে স্পষ্ট করে বলুন, কি বলতে চাচ্ছেন? এমপি স্যার তোমাকে বিয়ে করতে চায়। ওনার সাথে বিয়ে হলে তোমার জীবন পাল্টে যাবে। এত কষ্টে তোমাকে দিন যাপন করতে হবে না আর। জামালউদ্দিনের কথা শুনে তোহফা বিস্ময়ে তাকায়। সব কি বলছেন স্যার? কোথায় আমি আর কোথায় সে? আর বিয়ের বিষয়ে আমার কোনো চিন্তা ভাবনা নেই, এসব নিয়ে পরে ভাববো। তুমি বিষয়টা নিয়ে ভেবে দেখো, এমন পাত্র হাতছাড়া করলে পস্তাবা। আপাতত আমার উত্তর না। বিয়ে নিয়ে আমি এখন ভাবছি না, ভবিষ্যতে দেখা যাবে। এখন আমি টিচার্স রুমে গেলাম, পরে কথা হবে আপনার সাথে। কথাটা বলে তোহফা অফিস থেকে বেরিয়ে যায়। জামালউদ্দিন টিস্যু দিয়ে কপালের ঘাম মুছে নেয়। তোহফা রাজি না হলে মুশতাক যে কোনো টাকাই স্কুলের উন্নয়নে দিবে না, সেটা সে স্পষ্ট জানিয়ে গেছে। এখন কিভাবে তোহফাকে রাজি করাবে, এটাই জামালউদ্দিন বুঝতে পারছে না। বিশাল এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সামনে নির্বাচন উপলক্ষে। দলের সকল নেতা কর্মীরা এসেছে। মুশতাক সকলের সাথে হেসে কুশল বিনিময় করছে। তবে মুশতাকের একটা জিনিস বিরক্ত লাগছে, সেটা হলো নাকিবকে দেখে সবাই মুশতাককে কম অ্যাটেনশন দিচ্ছে। আরে ভাই, কেমন আছেন? কতদিন পর দেখা। মুশতাক বলে, এই তো ভাঙা হাত পা নিয়ে বেঁচে আছি। তোমার তো অবস্থা ভালোই দেখতেছি। আমার আর কি চলতেছে। আরে এটা তোমার ছোট ভাই নাকিব না? কি অবস্থা নাকিব? তোমার যেই সংখ্যক ভক্ত দেখলাম, সামনের নির্বাচনে তুমি দাঁড়ালে তোমাকে সবাই ভোট দিবে। লোকটা মুশতাককে উপেক্ষা করে নাকিবকে জড়িয়ে ধরে বলে, তেমন কিছু না ভাই, সবই আপনাদের দোয়া। মুশতাক বিরক্ত হয়ে নিজের আসনে গিয়ে বসে। নাকিবকে আনার কারণে সবাই তাকে ছেড়ে নাকিবকে এভাবে বুকে টেনে নিচ্ছে, এটা সে মানতে পারছে না। রাগ সংযত করে মুশতাক চুপ করে বসে থাকে। অনুষ্ঠান শুরু হলে একে একে সকলকে স্টেজে বক্তব্য দিতে থাকে। মুশতাককে একসময় ডাকা হয়, সে গিয়ে নিজের বক্তব্য দেয়। মুশতাকের বক্তব্য শেষ হতেই নাকিবের নাম ঘোষণা করা হয় বক্তব্য দেওয়ার জন্য।
নাকিবের নাম শুনে মুশতাক অবিশ্বাস চোখে তাকায়। নাকিব স্টেজে উঠতেই সকলে তাকে উৎসাহ দিতে শুরু করে। নাকিবের বক্তব্য শেষ হতেই করতালি দিয়ে সকলে জানান দেয় তাদের কাছে ভালো লেগেছে। সংক্ষিপ্ত বক্তব্য শেষ করে স্টেজ থেকে নামে সে। পুরো অনুষ্ঠান টিভিতে লাইভ দেখানো হচ্ছে। নাকিবের বক্তব্যের অংশটুকু তার সাপোর্টে থাকা ছেলেরা নিয়ে বিভিন্ন পেজে আপলোড করতে থাকে। মুশতাককে কেউ তেমন পাত্তা দিচ্ছে না। বিষয়টাতে রেগে অনুষ্ঠান শেষ হওয়ার পূর্বেই সে সেখান থেকে বেরিয়ে যায়। কারো চোখে বিষয়টা না পড়লেও নাকিবের চোখ এড়ায় না। সে মুখে বিদ্রুপের হাসি রেখে মুশতাকের যাওয়ার পানে তাকায়। দুটো মিটিং শেষ করে গাড়িতে উঠে বসেছে মুশতাক। একটা সিগারেট বের করে জ্বালিয়ে ধোঁয়া উড়াতে শুরু করে গাড়ির মধ্যেই। স্যার গাড়ির উইন্ডোজ খুলে দেই? মুশতাকের ম্যানেজার সামনের সিট থেকে জিজ্ঞেস করে। মেজাজটা অনেক খারাপ আছে, বাড়তি কথা বলবা সোজা গাড়ি থেকে ফেলে দেব। মুশতাকের কথা শুনে তার ম্যানেজার ভয়ে ঢোক গিলে। মুশতাক সকলের সামনে হাসি খুশি দেখালেও ব্যক্তিগতভাবে সে যে প্রচণ্ড বদ মেজাজি এটা তার আশেপাশের মানুষরা ছাড়া বাহিরের লোক জানে না। ওই মেয়েটাকে কল লাগাও জলদি। কোন মেয়েটা স্যার? ও ওই যে সকালে স্কুলে দেখেছিলাম, বিয়ের কথা বলে এসেছি। ও ওই মেয়েটার নাম তোহফা। আচ্ছা কল দিচ্ছি। নাম যাই হোক তাতে কিছু যায় আসে না, কল লাগাও, ওর সাথে কথা বলি। মুশতাকের কথা মতো তার ম্যানেজার তোহফার নাম্বারে কল দেয়। জামাল উদ্দিনের কাছ থেকে সে নাম্বার নিয়ে রেখেছিল। তোহফা টিউশনে ছিল, তখনই তার ফোন বেজে ওঠে। অপরিচিত নাম্বার দেখে প্রথমে কল রিসিভ করে না সে। কল বাজতে বাজতে কেটে যায়। এরপর আবারও কল আসে। তোহফা ভাবতে ভাবতে কলটা রিসিভ করে। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন? ওয়ালাইকুম সালাম, আমি মুস্তাক বলছি, চিনতে পেরেছো? হ্যাঁ স্যার, চিনবো না কেন? হঠাৎ আমাকে কল দিলেন, কোনো প্রয়োজন? তোমাকে প্রয়োজন তাই কল দিলাম। কালকে সকালে আমার অফিসে আসবে, ঠিক সকাল 10টায়। দেরি যাতে না হয় মনে রেখো। দেরির বিষয়টা আমি মোটেও পছন্দ করি না। কিন্তু স্যার, আমার স্কুলে ক্লাস নিতে হবে, আমি ওই সময়টা ফ্রি না। আপনার কিছু বলার থাকলে ফোনে বলুন, আমি শুনছি। যা বলার কালকে সামনাসামনি বলবো। আশা করি ঠিক সময়ে তুমি চলে আসবা। এখন আমি ব্যস্ত আছি, কল রাখলাম। কথাগুলো বলে মুশতাক কল কেটে দেয়। তোহফার বুঝতে অসুবিধা হয় না মুশতাক তাকে কি বলতে রাখছে। সে জামাল উদ্দিনকে কল লাগায় বিস্তারিত জানাতে। কল কাটার পর ফোনটা ম্যানেজারকে ফেরত দেয় মুশতাক। স্যার একটা প্রশ্ন করি, যদি কিছু মনে না করেন। ভয়ে ভয়ে ম্যানেজার জিজ্ঞেস করে। করো। এত সুন্দরী আর এত ধনী মেয়ের মতো থাকতে তোহফার মতো এমন একটা মেয়ের বিয়ে করতে চাইছেন কেন? স্পেশাল কারণ আছে? ওইসব ধনী সুন্দরীদের এক টানে বিছানায় নিয়ে যেতে পারি। এইসব মেয়ে আমার বিছানার সঙ্গী হওয়ার যোগ্য, এর বেশি না। বিয়ে করার কোনো ইচ্ছেই আমার ছিল না, কিন্তু বয়স তো আটকে থাকবে না, কারণ মায়েরও একজন বৌমা প্রয়োজন। তাই ভাবলাম বিয়ে করব। তোহফার মতো সহজ সরল মেয়েকে বিয়ে করলে কোনো চিন্তাই থাকবে না। বাইরের সুন্দরীদের সাথে বেড শেয়ার করবো আর ঘরে বউকে আটকে রাখবো, যার কাজ হবে স্বামীর সেবা করা। আজকালকার দিনে এমন এতিম মেয়ে পাওয়া দুষ্কর। ওরে বিয়ে করলে আমি আরও বেশি মানুষের সহানুভূতি পাবো। আর সামনে নির্বাচন, বুঝতেই পারছো। জি স্যার, এবার বুঝলাম সব। আজকে তো আর কোনো কাজ নেই, চলো তাহলে সুন্দরীদের নিবাসে যাই, রাতটা সেখানে আনন্দ করে কাটাবো। মুশতাকের কথা শুনে তার ম্যানেজার বিশ্রী একটা হাসি দেয়। ড্রাইভারও কথা মতো গাড়ি ঘোরায়। রাতে মেসে ফিরে তোহফা চিন্তিত হয়ে বিছানায় বসে থাকে। জামাল উদ্দিনকে কল দেওয়ার পর সে বলেছে দেখা করতে যেতে। অনিচ্ছে সত্ত্বেও আগামীকালকে সকালে দেখা করতে যেতে হবে। কি হলো, কিছু ভাবছো? তোহফার ধ্যান ভাঙে আয়েশার ডাকে। না আন্টি, তেমন কিছু না। আপনি কিছু বলবেন? আসুন, বসেন এখানে। তোমাকে দেখে কোনো বিষয় নিয়ে চিন্তিত লাগতেছে, তাই তো আসলাম কথা বলতে। অন্যদিন তুমি আমার রুমে গিয়ে গল্প করো, আজকে আসলা না যে? আসলে আন্টি আজকে একটু ক্লান্ত লাগছে, তাই আর কি যাওয়া হয়নি। আপনি এসছেন, এখন বসে গল্প করি। আয়েশা এসে তোহফার পাশে বসে। দুজনে খুশগল্পে মেতে ওঠে। ঘণ্টাখানেক পর আয়েশা চলে গেলে রাতের খাবার খেয়ে তোহফা ঘুমায়। পরের দিন সকালবেলা তোহফা রেডি হয়ে মুশতাকের অফিসের উদ্দেশ্যে রওনা দেয়। অফিস দূরে হওয়াতে রিকশায় চড়ে তোহফা এসেছে। রিকশা থেকে নেমে ভাড়া মিটিয়ে অফিসের বিল্ডিংয়ে ঢুকে। বিল্ডিংয়ের ভেতরে ঢুকে তোহফার অস্বস্তি হতে থাকে। আশেপাশে সব ছেলেদের দেখে সবাই অদ্ভুত দৃষ্টিতে তোহফার দিকে তাকাচ্ছে। এক ছেলে তোহফাকে প্রশ্ন করে, এক্সকিউজ মি ম্যাম, আপনি কাউকে খুঁজছেন? আসলে মুস্তাক স্যার আমাকে আসতে বলেছে। ছেলেটা তোহফার পা থেকে মাথা পর্যন্ত দেখে নেয়। আপনি ৫ম তলায় চলে যান, স্যার সেখানেই আছে। তোহফা মাথা নাড়িয়ে লিফটের দিকে যায়।
লিফট আসলে তোহফা উঠে 4 নম্বর বোতামে চাপে। লিফটের দরজা বন্ধ হওয়ার পূর্বে তড়িঘড়ি করে কেউ লিফটে প্রবেশ করে। কাউকে আসতে দেখলে লিফট আটকে রাখতে হয় জানো না, স্টুপিড মেয়ে। হুট করে নাকিবের ধমকে তোহফা মৃদু কেঁপে ওঠে। আমি আসলে খেয়াল করিনি আপনাকে। তোহফা ধীর গলায় জবাব দেয়, যা নাকিবের কান অবধি পৌঁছেছে কিনা অজানা রইল। নাকিব তোহফার দিকে না তাকিয়ে লিফটের দরজার দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। 4র্থ তলায় এসে লিফটের দরজা খুললে সে বেরিয়ে যায়। নাকিব যেতেই তোহফা স্বস্তির নিঃশ্বাস ফেলে। 5ম তলায় এসে তোহফা কচ্ছপের গতিতে এগুতে থাকে। তোহফাকে দেখে মুশতাকের ম্যানেজার এগিয়ে আসে। ম্যাম, স্যার ওই রুমে আছে, আপনি জলদি যান, ওনার আবার মিটিং আছে, পরে ওনাকে পাবেন না। মাথা নাড়িয়ে রুমের দিকে তোহফা যায়। রুমে প্রবেশ করে দেখে মুশতাক মনোযোগ দিয়ে ফোনে কিছু দেখছে। আসবো? তোহফার গলার স্বর শুনে মুশতাক মুখ তুলে তাকায়। ফোনটা লক করে পকেটে রাখে। আরে আসো আসো, অনেকক্ষণ ধরে তোমার অপেক্ষা করছিলাম। 10টা বলেছিলাম, তুমি তো 10টা 20-এ আসলা। হাসি দিয়ে মুশতাক বলে, আসলে মেইন রোডে জ্যাম ছিল তো তাই। থাক, বুঝেছি, বলতে হবে না আর। এখানে এসে বসো, আমার হাতে সময় অনেক কম। কথাগুলো বলে আমি আবার বের হব। মুশতাকের কথায় তোহফা এসে তার সামনে চেয়ারে বসে। কিছু খাবা? চা, কফি কিংবা অন্য কিছু? জি না স্যার, কিছু খাবো না। আপনি বলুন কি বলতে চাচ্ছেন। দেখো, বনিতা না করে সরাসরি বলি, আমার তোমাকে পছন্দ হয়েছে। এই কথাটা আমি জামাল উদ্দিনকে বলেছি, সে নিশ্চয়ই তোমাকে জানিয়েছে। মূলত আমি এতদিন ধরে তোমার মতেই কাউকে স্ত্রী হিসেবে চাচ্ছিলাম। তুমি বিয়েতে রাজি হলে আমরা জলদি বিয়ে করে নিব। কিন্তু আপনি তো আমার বিষয়ে জানেন না কিছুই। আমার পরিবারের কেউ নেই, আর এমন একজন মেয়েকে কেন বিয়ে করবেন? আমি সব জেনেই তোমাকে বিয়ে করতে চাই। আজকাল যুগে তোমার মতো এত নর্ম ভদ্র মেয়ে পাওয়া দুষ্কর। আমার মেয়েকে স্ত্রী হিসেবে পেলে আমার আর কিছু চাই না। আমি আসলে এই মুহূর্তে বিয়ে করতে চাই না। দেখো তপা, তোমাকে 2 দিন সময় দিলাম, তুমি আমাকে ভেবে জানাও। যদি রাজি না হও, তোমারও ক্ষতির সাথে স্কুলেরও ক্ষতি। মানে বুঝলাম না কি বলছেন আপনি। তুমি বিয়েতে রাজি না হলে স্কুলের জন্য কোনো টাকা আমি দেব না। একদিক দিয়ে তুমি আমার সাথে বিয়েতে রাজি হবে, অন্য দিক দিয়ে আমিও টাকা দেব স্কুলের উন্নয়নে। মুশতাকের কথা শুনে তোহফা অবাক হয়ে যায়। এসব কি বলছেন আপনি? স্কুলে টাকা দেওয়ার সাথে বিয়ের কি সম্পর্ক? ভালোভাবে বলেছি বিয়ে করতে, এতে তোমারই লাভ। আমার ইচ্ছে নেই তোমাকে এক রাতে সঙ্গী করার, তাই বিয়ে করতে চাচ্ছি। এখন তুমি বাকিটা ভেবে দেখো। তোহফা কিছু না বলে বসা থেকে উঠে দাঁড়ায়। আমি আসছি, আমি আপনাকে পরে জানাবো। কথাটা বলে তোহফা রুম থেকে বেরিয়ে যায়। ভয়ে হাত পা কাঁপছে তার। রুম থেকে বেরিয়ে সোজা লিফটের দিকে যায়। মুশতাকের এমন রূপ দেখবে সে ভাবতে পারেনি। লিফটে ঢুকে বুকে হাত দিয়ে হাঁপাতে থাকে। 4 তলায় এসে লিফটটা থেমে যায়। লিফটের দরজা খোলার পর নাকিব লিফটে প্রবেশ করে। সে প্রবেশ করে এমন ভান করে যেন তোহফাকে দেখতেই পায়নি। লিফট চলতে শুরু করে। হঠাৎ লিফট 2য় তলায় এসে আটকে যায়। তোহফা চিৎকার করে ছুটে এসে লিফটের দরজায় অনবরত আঘাত করতে থাকে। এই মেয়ে কি করছো এটা? লিফট আটকে গেছে, তুমি এভাবে আঘাত করলে খুলবে নাকি? আমি অন্ধকারে ভয় পাই অনেক। এভাবে বদ্ধ জায়গায় আটকে থাকলে ভয় মরেই যাব। চুপ করে দাঁড়াও, আমি কল দিচ্ছি, ওরা এসে আমাদের উদ্ধার করবে। কথাটা বলে ফোন বের করে কাউকে কল দেয় নাকিব। লিফটের ভেতরে নেটওয়ার্কের সমস্যা থাকায় ঠিকমতো কথা বলতে পারে না। বিরক্ত হয়ে কল কেটে লিফটের ইমার্জেন্সি বোতাম চাপ দেয় নাকিব। পাশ ফিরে লিফটের মৃদু আলোতে ভয়ে জুবুথুবু হয়ে থাকা তোহফার দিকে তাকায়। নাকিবের 1 হাত দূরে তোহফার চোখ বন্ধ করে একপাশে দাঁড়িয়ে দোয়া দরুদ পড়ছে। কোনো সারা শব্দ না পেয়ে এক চোখ খুলে তোহফার সামনে থাকা নাকিবের অবস্থান বোঝার চেষ্টা করে। নাকিব ফোন হাতে নিয়ে কাউকে বারবার কল দিচ্ছে, কিন্তু নেটওয়ার্ক না থাকায় কল বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। নাকিবের হাতে একটা ফাইল রয়েছে, সেটা নিয়ে ক্রমাগত নিজেকে বাতাস করছে। পাঞ্জাবির বোতামে হাত রাখে খোলার জন্য তখনই পাশ ফিরে নাকিব তোহফার দিকে তাকায়। সাথে সাথে তোহফা চোখ বন্ধ করে ফেলে। হুট করে তোহফার মনে ভয় বাসা বাঁধে। নাকিব তো মুশতাকের ভাই, তাহলে তার চরিত্রও নিশ্চয়ই ওরকমই হবে। এমন কথা মাথায় আসতেই তোহফা চোখ খুলে ভীতু দৃষ্টিতে তাকায়। তোহফা চোখ খুলতেই নাকিব নিজের দৃষ্টি সরিয়ে পাঞ্জাবির প্রথম বোতাম দুটো খুলে ফেলে। প্রায় 10 মিনিট পর হঠাৎ লিফট আবার চলতে শুরু করে। লিফট চলতেই তোহফা নিজের জান ফিরে পায়,
নিচতলায় এসে লিফট থামতেই নাকিব বেরিয়ে একটা ছেলেকে চিৎকার করে ডাকে। নাকিবের ডাকে ছেলেটা দৌড়ে আসে। তোহফা ভয়ে ভয়ে ধীর পায়ে লিফট থেকে বের হয়। লিফট 15 মিনিটের মতো আটকে ছিল কেন? ভাই কারেন্ট চলে গিয়েছিল আর জেনারেটর হঠাৎ কাজ করতেছে না, তাই লিফট আটকে গিয়েছিল। ছেলেটার কাছ থেকে জবাব পেয়ে নাকিব আর কিছু না বলে সোজা হাঁটা দেয়। তোহফা ছোট ছোট কদম ফেলে বের হওয়ার জন্য পা বাড়ায়। দুটো ছেলে এসে তোহফার পথ আটকায়। আপু, ভাইকে মজা দেওয়া হলে আমাদেরকে দিয়েন। ভাইয়ের মতো অত টাকা দিতে পারবো না, তবে সুখ কিন্তু দিব অনেক। ছেলেগুলোর মুখ থেকে এমন কথা শুনে তোহফা অবিশ্বাস্য চোখে থাকায়। নাকিব ভাইকেও মনে হয় লিফটে মজা দিচ্ছে, দেখলি না পাঞ্জাবের বোতাম খোলা ছিল। তোহফা কারো কোনো কথার জবাব না দিয়ে দ্রুত হেঁটে বিল্ডিংয়ের থেকে বেরিয়ে যায়। তার চোখে অশ্রুরা এসে হানা দিয়েছে। ছেলে দুটো লোভাতুর দৃষ্টিতে তোহফার যাওয়ার পানে তাকায়। কি দেখছিস সেভাবে? মুশতাকের ম্যানেজার প্রশ্ন করে ছেলে দুটোকে। আরে ভাই যে আজকে মায়েটারে আনলো, একটু আগে ওইটারে দেখতেছিলাম। ভাই তো নিজে যে মেয়ের সাথে শোয়া তার সাথে কাউরে শুইতে দেয় না, তবে এই মায়াটারে এক রাত যদি পাইতাম, ভাইয়ের হইলেও আমাদের জন্য একটু রিকোয়েস্ট কইরেন যাতে মেয়েটারে এক রাতের জন্য আমাদের কাছে দেয়। আমার সামনে বলছিস তাই বেঁচে গেলি, ভাইয়ার সামনে বললে তোর আর বাঁচা লাগবে না। এমনিতেই ভাই পছন্দ করে না সব, তার পছন্দ করা মেয়ের দিকে অন্য কেউ নজর দিক, সেখানে এই মেয়ে তো বউ বানাবে, তারা নিয়ে তোরা এমন ভাবতেছিস, শুনলে জানে মেরে ফেলবে। ম্যানেজারের কথায় ছেলে দুটো ঢোক গিলে। ভাইকে এইসব বললেন না, আমাদের ভুল হয়ে গেছে। যা নিজেদের কাছে ভাই, এখনই নামবে। ম্যানেজারের কথাই ছেলে দুটো চলে যায়। একটু পর মুশতাক লিফটে করে নামে। নেমেই ম্যানেজারকে নিয়ে দ্রুত গাড়িতে উঠে রওনা দেয় মিটিংয়ে উপস্থিত হতে। রিকশায় চড়ে তোহফা ভয়ে গুটিয়ে থাকে। মুশতাক আর ছেলেগুলোর বলা কথাগুলো তার কানে বাজছে। তার মতো ভীতু মেয়ের সাহস হয়নি মুশতাকের কথার প্রতিবাদ করার। তার জায়গায় অন্য কেউ থাকলে হয়তো মুশতাককে চর বসিয়ে সেখান থেকে আসতো। রিকশা এসে থামে স্কুলের সামনে। তোহফা রিকশা থেকে নেমে ভাড়া মিটিয়ে স্কুলে প্রবেশ করে। প্রধান শিক্ষকের অফিসে সোজা যায়। জামাল উদ্দিন নিজের আসনে বসে ফোনে কারোর সাথে কথা বলছিল। তোহফা অফিসে প্রবেশ করে চুপ করে দাঁড়িয়ে থাকে। জামাল উদ্দিন চোখ তুলে তোহফার দিকে তাকায়। জি স্যার, আমি দেখতেছি, চিন্তা করবেন না। হ্যাঁ, ও এসেছে, আমি কথা বলে জানাচ্ছি। ফোন কানে জামাল উদ্দিন বলে। অপর পাশের ব্যক্তিটি কি বলে জানা নেই। তোহফার অবশ্য সেটা জানতেও চায় না। কল কেটে জামাল উদ্দিন তোহফার দিকে তাকায়। তুমি নাকি মুস্তাক স্যারের অফিস থেকে তাড়াহুড়ো করে বের হয়ে এসেছো? উনি ভালো মানুষ, তাই তোমাকে কিছু বলেনি। অন্য কেউ হলে জোর করতো। জামাল উদ্দিন তোহফাকে বলে। আসলে স্যার আমার ভয় হচ্ছিল তাই বেরিয়ে এসেছি। আমি ওনাকে বিয়ে করতে পারবো না, বলে দিন। দেখো তোফা, তোমার এই হ্যানার উপর অনেক কিছু নির্ভর করছে। ছোট্ট এই স্কুলটাতে অনেক নিম্নবিত্ত পরিবারের ছেলে মেয়ে পড়তে আসে, কিন্তু আমরা তেমন তাদেরকে সহযোগিতা করতে পারি না। সরকারি স্কুলের কথা তো জানোই, সেখানে পরিবেশ নিয়ে বলার কিছু নেই। আমাদের স্কুলের পরিবেশটা একটু ভালো হওয়াতে সবাই এখানে পড়তে চায়। আমিও চেষ্টা করি যাদের আর্থিক সমস্যা তাদের বিনা বেতনে পড়াতে, কিন্তু এই বিনা বেতনের চক্করে তোমাদের বেতন দিতেই আমি হিমশিম খাই। স্কুলটা উন্নত হলে ভালো পরিবারের ছেলে মেয়েরা এখানে পড়তে আসবে, আবার নিম্নবিত্তরাও সুযোগ পাবে। এই সব কিছু সম্ভব মুস্তাক স্যার টাকা দিলে, আর সেই টাকা তুমি যদি বিয়েতে হ্যাঁ বলো। জামাল উদ্দিনের কথা শুনে তোহফা মাথা নিচু করে ফেলে। কিন্তু স্যার, সে তো বাইরে এক ভেতরে আর এক। তার কথাবার্তা আমার একদমই ভালো লাগেনি। সে তার ক্ষমতা দেখিয়ে এভাবে জোর করে কাউকে বিয়ে করতে পারে না। উনি চাইলে এখনই তোমাকে তুলে নিয়ে যেতে পারে, কিন্তু তোমার ভাগ্য ভালো, সে তোমাকে সম্মান দিয়ে বিয়ে করতে চাচ্ছে। কি বলছেন স্যার? উনি এত নীচ? দেখো তোফা, কথায় কথা বাড়ে, তুমি রাজি হয়ে যাও, এতে তোমারও মঙ্গল আমাদেরও মঙ্গল। তুমি যদি আমাদের সাহায্য না করো তাহলে স্কুলের চাকরিটাও আর তোমার থাকবে না। স্যার, এভাবে আমাকে চাকরি থেকে বের করে দেবেন? আপনি জানেন আমি একা মানুষ, চাকরি হারালে আমার কষ্ট হবে। তুমি একা, তাই তো বলছি রাজি হয়ে যাও। আমাদের তো পরিবার আছে, তোমার জন্য আমরা নিজেদের পরিবারের কোনো রকম রিস্ক নেব না। জামাল উদ্দিনের কথা শুনে তোহফা ছলছল নয়নে তাকায়।
যাও ক্লাসে, বাচ্চাটা অপেক্ষা করছে। তোমার সিদ্ধান্ত যদি না হয় তাহলে কালকে থেকে আর স্কুলে আসবে না। মাথা নিচু করে তোহফা অফিস থেকে বেরিয়ে যায়। বাইরে বেরিয়ে দেখে অন্যান্য শিক্ষক শিক্ষিকারা এতক্ষণ আড়ি পেতে সব শুনছিল। তোহফা বের হতেই সবাই অদ্ভুত দৃষ্টিতে তার দিকে তাকায়। তোহফা চুপচাপ ক্লাসে চলে যায় বাচ্চাদের পড়াতে। ফাইল হাতে নিয়ে নাকিব তার বাবার সামনে বসে আছে। নাকিবের পাশে হাসান দাঁড়ানো। নাকিবের বাবা নাসির উদ্দিন শেখ ফোনে গতকালকে অনুষ্ঠানে নাকিবের দেওয়া বক্তব্য দেখেছে। ভিডিওটা দেখা শেষ হতেই নাকিবকে ফোন ফেরত দেয় নাসির উদ্দিন শেখ। নাকিব ফোনটা নিয়ে হাসানের হাতে দেয়। ভাই, ভিডিওতে প্রায় 10 মিলিয়ন ভিউজ হয়েছে, সাথে 3 মিলিয়ন লাইক, 9 লক্ষ কমেন্ট আর 5 লক্ষ শেয়ার। সামান্য সোশ্যাল মিডিয়াতে তোমার কিছু সাপোর্টার হওয়াতে তুমি নির্বাচনে দাঁড়াতে যাচ্ছ? তুমি তো জানোই রাজনীতি আর সাধারণ জনপ্রিয়তা দুই জিনিস। নেতা হতে হলে তেমন ব্যক্তিত্ব থাকতে হয় যেটা তোমার মধ্যে নেই। নাসির উদ্দিন শেখ নাকিবকে বলে। এলাকায় গিয়ে নাকিব আর এমপির নাম বললে কার জনপ্রিয়তা কেমন সেটা নিজ চোখে দেখলে আপনার সব ধারণা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। এমপি আজকাল যা শুরু করছে এতে নির্বাচনে তাকে হারানো কোনো বিষয়ই না। মানুষ কাজ দেখে ভোট দেয়, আর আমি সাধারণ মানুষ হিসেবে তাদের জন্য কাজ করেছি। এখন ভোট চাইলে সেটাও তারা দিবে। মুস্তাক এই এমপির চেয়ারে পরপর 2 বার বসেছে। প্রায় 20 বছর ধরে সে রাজনীতির সাথে যুক্ত। তোমার কি মনে হয় তুমি ওকে হারাতে পারবা? তাও তোমার নিজের ভাইকে? একটা অনুষ্ঠানে সামান্য বক্তব্য দিয়েই তোমার পা মাটিতে পড়ে না। আর এমপি হলে কি করব সেটা তখনই দেখবেন। আপাতত আপনাকে পাশে চাই। বড় ছেলেকে নির্বাচনে যেভাবে সাপোর্ট করেন এবার মেজো ছেলেকে সেভাবে সাপোর্ট করবেন, তাহলেই হবে। দেখো নাকিব, আমি চাই তুমিও মুস্তাকের মতো ভালো একজন নেতা হও, তবে নিজের ভাইয়ের বিরুদ্ধে লড়াই করতে মাঠে নামবা এটা কিভাবে মেনে নেই বলো বাবা? শুধু শুধু নিজেদের মধ্যে অশান্তি করে কি লাভ? তুমি বরং অন্য কোনো পদের জন্য দাঁড়াও। আপনাদের দল থেকে আমাকে বলছে নির্বাচন করতে। বড় বড় নেতারা আমাকে কল দিয়ে বলছে তারা পাশে আছে, আমি যেন নির্বাচনে দাঁড়াই। হার জিত পরের বিষয়, চেষ্টা করতে তো সমস্যা নেই। ঠিক আছে, আমার আর এ বিষয়ে তাহলে কোনো মতামত নেই। আমি 2 ছেলেকেই সাপোর্ট করব। তোমরা এখন বড় হয়ে গেছো, যেটা ভালো মনে হয় করো। নাসির উদ্দিন কথাগুলো বলে বসা থেকে উঠে বেরিয়ে যায়। নাসির উদ্দিন যেতেই নাকিব পায়ের উপর পা তুলে বসে। হাসান ফোন বের করে পেজে সকলের মেসেজ চেক করতে থাকে। আপনার নামে একটা পেজ খুললাম গতদিনে, এর মধ্যে 1 লক্ষ ফলোয়ার হয়ে গেছে, আর পেজের ইনবক্সে মানুষের মেসেজে ভরে গেছে। বাহ, তুই তো আমার থেকেও ফাস্ট। এসব রাখ, এখন পোলাপানগুলোকে আস্তে আস্তে জড়ো কর, কালকে আমরা যাব টিকিট নিতে। জি ভাই, চিন্তা করবেন না, এক ডাক দিলে আপনার সব পোলাপান হাজির হবে। আশা করি আপনার এত বছরের পরিশ্রম বৃথা যাবে না। সেটা তো সময় বলবে। এখন তো অফিস থেকে বের হবেন না, বিকালে আমরা নেতার সাথে দেখা করতে যাব, তাহলে তখন আপনাকে আমি পিক করে নেব। এখন আমি হাতের কাজগুলো সেরে আসি। নাকিব কথার কোনো জবাব দেয় না। হাসান অফিস থেকে বেরিয়ে যায়। এই অফিসটা নাকিবের বাবার। নাসির উদ্দিন শেখ গার্মেন্টসের ব্যবসা করেন, সাথে রাজনৈতিক দলের লোকদের সাথে তার উঠা বসা রয়েছে। যদিও একসময় তিনি এমপি ছিলেন, এখন তার বড় ছেলে এমপি। তারপরও দলের নেতারা কোনো দরকারে তাকেই আগে খুঁজে। নাকিব চেয়ারে মাথা এলিয়ে নানান ভাবনায় ডুবে যায়। তোহফা টিউশনে বসে গালে হাত দিয়ে ভাবছে কি করবে। হুট করে এমন এক বাজে পরিস্থিতিতে পড়বে কখনো স্বপ্নেও ভাবেনি। ঘড়িতে সময় দেখে নেয়, রাত 8টা বাজে। পেটের খিদেটা বেড়ে যাওয়াতে তোহফা চোখ মুখ অন্ধকার দেখছে। আজ মেসে গিয়ে দুপুরের খাওয়ার সময় পায়নি, সোজা টিউশনে চলে এসেছে যাতে দেরি না হয়। স্টুডেন্টের লেখা শেষ হলে অঙ্কগুলো চেক করে ছুটি নিয়ে বেরিয়ে যায়। বেশি রাত হয়নি, তাই শর্টকাট গলির রাস্তা দিয়ে সে হেঁটে ফিরছে। মেইন রাস্তা দিয়ে গেলে সময় লাগবে বেশি, সেই জন্যই ভেতরের রাস্তা দিয়ে যাচ্ছে। তোহফার ফেরার পথে এক কলেজ পড়ে রাস্তায়। এই মুহূর্তে তোহফা সেই কলেজের কাছাকাছি চলে এসেছে। দূর থেকে চেঁচামেচি শুনে সে ভড়কে যায়। একদল পোলাপান তার পাশ দিয়ে ছুটে সামনে যেতে থাকে। তোহফা ভয়ে দৌড় দেয়। দৌড়ে কলেজের প্রধান গেট দিয়ে ঢুকে আশেপাশে তাকায়। আশেপাশে মানুষ দেখে পিছনে ঘুরে তাকায় দেখার জন্য কি হচ্ছে। পিছন ফিরে দেখে 2 দলের পোলাপান মারামারি করছে। কারো হাতে লাঠি, কারো হাতে হকি স্টিক, কারো হাতে এসব দেখে ভয়ে ঢোক গিলে কলেজের করিডোরে দৌড় দেয়। কিছু পোলাপান কলেজের মাঠে ঢুকে সেখানে থাকা ছেলেদের মারছে। তোহফা কোনো দিক না তাকিয়ে দৌড়াচ্ছে।
এমন সময় রাস্তা না পেয়ে সিঁড়ি বেয়ে দ্বিতীয় তারপর তৃতীয় তলায় ওঠে। হুট করে হোঁচট খেয়ে পড়ে যায়। চারিদিকের আলো নিভে যায়। হঠাৎ করেই এলাকার কারেন্ট চলে গেছে। এই মেয়ে, কে তুমি? এই রাতের বেলা গ্যাঞ্জামের মধ্যে কি করতেছো? পুরুষের গম্ভীর গলা শুনে তোহফা চোখ তুলে তাকায়। ফোনের টর্চের আলোতে তোহফার মুখটা নাকিবের কাছে স্পষ্ট হয়। আরে তোফা, তুমি এখানে কি করতেছো? আমি আসলে যাচ্ছিলাম, তারপরেই কি হলো বুঝলাম না। ভয়ে এলোমেলোভাবে বলতে থাকে তোহফা। আচ্ছা উঠো। হাসান তোহফার হাত ধরে তাকে ফ্লোর থেকে তুলে। ভাই, ওরা এদিকে আসতেছে, এখন আপনার বের হওয়া অসম্ভব। আপনি এক রুমে চুপ করে বসেন, আমি বাকিটা দেখতেছি। হাসান নাকিবকে তাড়া দিয়ে বলে। তুইও আড়াল হ, ওরা তোকে একা পেলে সুযোগ নেবে। আপনি জলদি যান, আসতেছে ওরা। আর তোফাকে সাথে নেন। নাকিব দ্রুত হেঁটে যায়। তোফা, তুমি ভাইয়ের সাথে যাও, নিরাপদে থাকবা। যাও জলদি। হাসানের কথায় তোহফা কিছু না ভেবে নাকিবের পিছন পিছন যায়। তৃতীয় তলায় শেষের ক্লাসরুমটার তালা খোলা ছিল, সেটাই নাকিব প্রবেশ করে। তোহফা ভয়ে ভয়ে নাকিবের সাথে রুমটায় প্রবেশ করে। রুমে প্রবেশ করেই দরজা লাগানোর শব্দে কেঁপে ওঠে তোহফা। পুরো অন্ধকার রুমে শুধু দুজনের নিঃশ্বাসের শব্দ বিদ্যমান। নাকিব ফোনের টর্চ চালিয়ে পুরো ক্লাসরুমটায় চোখ বুলায়। কিছুক্ষণ পর জুতার শব্দ পেয়ে নাকিব নিজের ফোনের টর্চ বন্ধ করে দেয়। মুহূর্তেই রুমটা আবারও অন্ধকার হয়ে যায়। টর্চ বন্ধ করলেন কেন অন্ধকারে? তোহফা কথা শেষ করার পূর্বেই নাকিব তার মুখ চেপে ধরে। নাকিব তোহফার পাশেই দাঁড়িয়েছিল, তাই অন্ধকারে তোহফাকে হাতের কাছে পেতে অসুবিধা হয়নি। চুপ স্টুপিড মেয়ে, একটা শব্দ করলে তোমাকে আমি মেরে ফেলবো। তোহফা চুপ করে মূর্তির মতো দাঁড়িয়ে থাকে। পোলাপান সব এসে পুরো করিডোরে কাউকে পায় না। এই রুমটার যে তালা খোলা অন্ধকারে বিষয়টা তারা খেয়াল করেনি। ওই ছাদে গিয়ে দেখতো কেউ আছে কিনা। ওদের কলিজা কত, আমাগো এলাকায় ঢুকে আমাগো পোলা পান্ডারে পিটাই, আজকে একটা রে সারমোনা। দরজার বাইরে দাঁড়িয়ে থাকা ছেলেগুলোর মধ্যে এক ছেলে বলে। হ ভাই, দেখতেছি একটারও সারুম না, যেইটারে পামো ধুলাই দিমু। ছেলেটার কথায় বাকিরা দ্রুত কদম ফেলে সিঁড়ির দিকে যায়। ছেলেটার ফোন বেজে উঠলে বের করে রিসিভ করে। জি বস, আমরা ওদের এলাকায় আছি। আমার মনে হয় এই হামলা আর কেউ না, এমপির লোকেরা করেছে। অন্য কারো সাহস হইব না আপনার লঙ্গে ঝামেলা করার। এগুলো শুনে লোকটাও কিছু একটা বলে। আপনি চিন্তা করবেন না, আমি সব দেখতাছি। ফোন হাতে নিয়ে এগিয়ে যাই সামনে। ক্লাসরুমে থাকা নাকিব এতক্ষণ সব চুপ করে শুনছিল। দরজার বাহিরে থেকে কারো শব্দ না পেয়ে বুঝে সবাই চলে গেছে। তোহফার মুখ থেকে হাত সরিয়ে দূরে সরে দাঁড়ায়। নাকিব সরতেই তোহফা দূরে সরে যায়। এর ফলে অন্ধকারে বেঞ্চে ধাক্কা খেয়ে পায়ে পিঠে আঘাত পায়। শব্দ পেয়ে নাকিব ফোনে টর্চ চালায়। আলোতে দেখে বাম পায়ের আঙ্গুল হাত দিয়ে চেপে তোহফা ফ্লোরে বসে আছে। তুমি একটা ঝামেলা, এক সেকেন্ড একটু চুপ থাকতে পারো না? যতবার তোমার সাথে দেখা হলো ততবারই দেখতেছি একটা করে ঝামেলা হচ্ছে। এই মেয়ে, তুমি কি ঝামেলার বস্তা? নিজে ঝামেলায় জড়াচ্ছ, সাথে আমাকে জড়াচ্ছ। তোমার কারণে আমি এই অন্ধকার রুমে বসে আছি। যদি তোমার সাথে দেখা না হতো এতক্ষণে পিছনের রাস্তা দিয়ে বেরিয়ে যেতাম। নাকিবের কথা শুনে তোহফার চোখে অশ্রু এসে হানা দেয়। আশ্চর্য, কাঁদছো কেন? একে তো তুমি ঝামেলার বস্তা, তার উপর কান্নাকাটি করে যদি এখানে নদী বানিয়ে ফেলো তাহলে তো মানুষ অন্য কিছু মনে করবে। কান্না থামাও। নাকিবের চাপা ধমকে তোহফা চুপ হয়ে যায়। ফোন হাতে নিয়ে হাসানকে কল দেয় নাকিব। কি রে, তোর কতক্ষণ লাগবে? সব ঠিক আছে? আমি তো ভাই বের হলাম কলেজ থেকে, এখন ব্যবস্থা করতেছি, একটু অপেক্ষা করেন। আর মেয়েটার খেয়াল রাখবেন। হাসানের কথার প্রেক্ষিতে নাকিব কিছু বলতে নিলে কলটা কেটে যায়। ফোন হাতে নিয়ে কল দিতে নিলে দেখে ফোন বন্ধ হয়ে গেছে। হতাশ চোখে ফোনটা মুঠোবন্দি করে ফেলে। সকালে ফোনে চার্জ দেয়নি, যার দরুন এই বিপদের মুহূর্তে ফোনটা বেমানি করলো। এই মেয়ে, ঝামেলার বস্তা তোমার কাছে ফোন আছে? থাকলে জলদি দাও। আছে, কিন্তু আবার কি? জলদি দাও, হাসানকে কল দিব। ফোনে ব্যালেন্স নেই। তোহফার মুখে এমন কথা শুনে নাকিবের চেহারার ভাবমূর্তি পরিবর্তন হয়, যা অন্ধকারে তোহফা দেখতে পায় না। আমি এবার 200% শিওর তুমি একটা ঝামেলার বস্তা। এখান থেকে বের হওয়ার পর আমার সামনে আর জীবনেও পড়বা না, তাহলে তোমার খবর আছে। কথাগুলো বলে নাকিব আশেপাশে দেয়াল স্পর্শ করে জানালা খোঁজার চেষ্টা করে। নাকিবের পায়ের শব্দে তোহফা ভয় পায়। আপনি এদিক ওদিক হাঁটছেন কেন? তোমাকে গিলে ফেলবো তাই খুঁজতেছি স্টুপিড। তোহফা ফোন বের করে টর্চ চালায়। টর্চের আলো পড়তেই রুমের জানালা খুঁজে পায়। দেরি না করে জানালা খুলে দাঁড়ায় নাকিব।
তোহফা এতক্ষণে বুঝতে পারে নাকিব তার দিকে এগিয়ে আসছিল না, জানালা খুঁজছিল। পুরাতন কাঠের জানালা হওয়াতে অন্ধকারে খুঁজে পায়নি। পুরো আকাশ অন্ধকার, তার সাথে এলাকাতে কারেন্ট না থাকায় এলাকাটাও অন্ধকারে আচ্ছন্ন। তোহফা ফ্লোরে বসে চুপ করে নাকিবের দিকে তাকিয়ে আছে। তার শুধু মনে হচ্ছে নাকিব যে কোনো সময় তার সুযোগ নেওয়ার চেষ্টা করবে, কিন্তু তোহফাকে অবাক করে দিয়ে নাকিব জানালার কাছেই দাঁড়িয়ে রইল, একবারও তার দিকে ফিরল না। প্রায় আধা ঘন্টা পর নাকিব ক্লাসের দরজাটা খুলে ধীরে ধীরে বেরিয়ে মাঠে উকি দিয়ে দেখে পুলিশ এসে বাহিরে মারামারি থামাচ্ছে। এই ঝামেলার বস্তা বাসায় ফিরতে চাইলে জলদি আসো, না হলে এখানেই থাকো। তোহফাকে কথাটা বলে নাকিব দ্রুত গতিতে হাঁটতে থাকে। তোহফা কোনোভাবে উঠে পায়ের আঙ্গুলের ব্যথা নিয়েই নাকিবের পিছন পিছন যেতে থাকে। সিঁড়ি বেয়ে নিচে নামার পর রাকিব আশেপাশে দেখে, তারপর কলেজের পিছনের দিকে যায়। আরে ভাই, এসে পড়ছেন? আমি আপনাকে আনতে যাচ্ছিলাম। তোফাকে আনছেন না? নাকিব দ্রুত নেমে এসেছে, আর তোহফা তার গতির সাথে পাল্লা দিয়ে পারেনি। তাই তো নাকিব নামার একটু পর সে নেমে আসে। ভাই এই যে আমি। তোরে পরে দেখে নিব, আগে বের হই, সামনে পুলিশ আছে। নাকিব হাঁটা শুরু করে, হাসানও তার সাথে সাথে তাল মেলায়। তোহফাও দুজনের পিছন পিছন আসে। কলেজ থেকে বের হলেই নাকিবের গাড়ি দেখা যায়। কোনো দিক না তাকিয়ে নাকিব গাড়িতে উঠে বসে। তোফা উঠো, তোমাকে পৌঁছে দেই। না ভাই, আমি যেতে পারবো। দেখো, এখন তর্ক করার সময় না, জলদি উঠো। হাসানের কথায় তোহফা ড্রাইভারের পাশের সিটে বসে। হাসান গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দেয়। তোহফার মেসের রাস্তা হাসানের জানা, তাই পুরো রাস্তায় চুপ করে গাড়ি চালিয়েছে সে। মেসের বিল্ডিংয়ের নিচে এসে গাড়ি থামতেই তোহফা সিট বেল্ট খুলে বের হওয়ার জন্য। তোফা শোনো, আজকে আমাদের দুজনকে কলেজের বিল্ডিংয়ে দেখছো, এটা ভুলে যাও। তুমি যে সেখানে ছিলা সেটাও ভুলে যাও। এতক্ষণ যা ঘটেছে এই 1 ঘন্টায় কিছুই মনে রাখবে না, বুঝছো? জি ভাইয়া, বুঝেছি, এখন আমি আসি। তোহফা বাধ্য মেয়ের মতো মাথা নাড়িয়ে গাড়ি থেকে নেমে যায়। কাজ হয়েছে হাসান? আবার জিগাই? ভাই যেভাবে বলছেন সেভাবেই সব করা শেষ। নাকিবের চেহারার মুখভঙ্গির কোনো পরিবর্তন নেই, সে যেন গভীর ভাবনায় মত্ত। তোহফা রুমে ফিরে বিছানায় চুপ করে বসে আছে। গত 2 দিনে কি হলো তার সাথে সবকিছু ভাবছে। তোহফার রুমমেট আজকেই গ্রাম থেকে ফিরে এসেছে। মেয়েটা পায়ের উপর পা তুলে শুয়ে প্রেমিকের সাথে প্রেমালাপে ব্যস্ত। রুমের দরজা চাপানো রয়েছে। তোমাকে দেখলাম গাড়ি থেকে নামতে, কার গাড়িতে করে ফিরেছো আমাকে জানালে না তো? আয়শা রুমের দরজা খুলে প্রশ্ন করে তোহফাকে। আসলে আমার এক পরিচিত ভাই, তুমি চিনবা না। তোমার আবার পরিচিত ভাই আসলো কই থেকে? এতদিন দেখলাম না, হুট করে ভাই গজালো। ছিল, কখনো বলিনি। দেখো, ভাই না অন্য কিছু, আজকাল প্রথমে সবাই ভাই হয়, এরপর ছাই হয়ে যায়। কান থেকে ফোন নামিয়ে তোহফার রুমমেট বলে, তুই চুপ করে নিজের কাজ কর, সবাইকে নিজের মতো মনে করিস নাকি? আয়শা মেয়েটাকে ধমক দিয়ে বলে। মেয়েটা আয়শাকে ভেঙচি কেটে রুম থেকে ফোন হাতে বেরিয়ে যায়। বিশ্বাস করো, যে আমাকে পৌঁছে দিয়ে গেছে সে আমার ভাই হয়। আমাকে সে বোন ডাকছে আর আমি তাকে ভাই ডাকছি। বুঝলাম, তবে আজকালকার দিনে কাউকে বিশ্বাস করার আগে অন্তত 2 বার ভেবে নিবা। মানুষ তো সব মুখোশ পরে ঘোরে। তোমার মতো মেয়েকে একা পেলে মানুষের ভিতরে লুকিয়ে থাকা পশুগুলো বেরিয়ে আসবে। তোহফা আয়শার কোলে মাথা রেখে শোয়। কি করবে কিছুই বুঝতে পারছে না। চোখ জোড়া বন্ধ করে আয়শার কোলে মাথা রেখে শুয়ে থাকে। বাসায় ফিরে সবাই গোসল করে বাথরুম থেকে বের হয়েছে নাকিব। তোয়ালে পরে রুমের ওয়ার্ড্রোব থেকে নিজের কাপড় খুঁজছে পরার জন্য। হুট করে রুমে প্রবেশ করে মুশতাক। দরজা খোলার শব্দে নাকিব পিছন ফিরে তাকায়। তুই নাকি নির্বাচন করবি? এমপির পদের জন্য নাকি দাঁড়াবি? মুশতাক রাগী স্বরে প্রশ্ন করে নাকিবকে। হাতের তোয়ালিটা দিয়ে মাথা মুছতে ব্যস্ত নাকিব। মুশতাকের প্রশ্ন শুনে তার মধ্যে কোনো ভাবান্তর হলো না। কি হলো, কথার উত্তর দিচ্ছিস না কেন? হ্যাঁ, নির্বাচন করব তো কি হয়েছে? তোর সাহস কত বড়, আমাকে টপকে তুই আমার চেয়ার দখল করতে চাস? কথাটা বললেন ভুল, কথাটা হবে আপনাকে হারিয়ে চেয়ারটা নিজের করে নিব। ভাই হয়ে ভাইয়ের ক্ষতি করতে চাস? স্বার্থপর বেঈমান। মুশতাকের চিল্লানি শুনে পারভিন শেখ, নাসিরউদ্দিন শেখ দৌড়ে নাকিবের রুমে আসে। নাকিব তোয়ালে পড়া অবস্থায় মাথা মোছা শেষ করে আয়নার সামনে দাঁড়িয়ে চুল আশ্রায়। কি হয়েছে, চিল্লাচ্ছিস কেন? পারভিন শেখ মুস্তাককে প্রশ্ন করে। তোমার ছেলে আমার পদের জন্য আমার বিপক্ষে নির্বাচন করতে নামবে। ও ভাই হয়ে আমার সাথে এটা করতে পারে? নির্বাচনের সময় এখনও আমাকে সাপোর্ট করবে, তা না করে উল্টো আমার প্রতিদ্বন্দ্বী হচ্ছে। মুস্তাক, নাকিব, তোমরা দুজনে আমার রুমে আসো, কথা বলবো। নাসিরউদ্দিন শেখ গম্ভীর গলায় বলে, তোমার ছেলেকে সাবধান করে দাও, আমার রাস্তায় কেউ আসলে তাকে ছাড়ি না। এখন ও ভাই হয়ে যদি আমার রাস্তায় কাটা হয় তাহলে ওরে উপড়ে ফেলতে দ্বিতীয়বার ভাববো না।
মুশতাক কথাটা বলে আয়নার সামনে দাঁড়ানো নাকিবের পানে একবার তাকিয়ে রুম থেকে বেরিয়ে যায়। তোমার ছোট ছেলেকে সামলাও পারভিন, দুই ভাইয়ের মধ্যে ঝামেলা হোক চাই না আমি। নাসির উদ্দিন পারভিন শেখকে কথাটা বলে রুম থেকে বের হয়। রুমের দরজা চাপিয়ে পারভিন নাকিবের সামনে আসে। আমি জানি তুই যা করবি ঠান্ডা মাথায় করবি, মুস্তাকের মতো রাগের মাথায় কিছু করবি না। তোর যদি মনে হয় নির্বাচন করলে তুই জনগণের সেবা করতে পারবি তাহলে কর। এমনিতেও এই বাসায় আমার মতামত নেওয়া না নেওয়া একই সমান। তোমার মতামত আমার কাছে গুরুত্বপূর্ণ, একদম চিন্তা করবা না। তোমার এই মেয়েদো ছেলে যা করছে ঠিক করছে। নাকিব পারভিন শেখের হাত ধরে বলে। টেবিলে খাবার দেওয়া হয়েছে, আয় নিচে। পারভিন শেখ নাকিবের রুম থেকে বেরিয়ে যায়। কিছুক্ষণ পর নাকিব নিজের রুম থেকে বেরিয়ে নাসির উদ্দিনের রুমে যায়। মুশতাক আর নাসির উদ্দিন নিজেদের মধ্যে আলাপে ব্যস্ত ছিল। নাকিব